কয়েকদিনের প্রবল ঝড় বৃষ্টিতে পিছল পথের একেবারে শেষ অবধি গেলে পাহাড়ি অখ্যাত এক দুর্গম অংশের ততোধিক অখ্যাত একটি মন্দির দেখা যায়। মন্দির বললেও স্বীকার করতেই হয় এটি ঠিক আর 5টা সাধারণ মন্দিরের মতো নয়। আপাতভাবে একটি গোল গম্বুজের মতো মাথা, বাইরের দেওয়ালে নানা কারুকাজ থাকা, আপাতভাবে দেবস্থানের মতো হলেও এর একটি বিশেষত্ব আছে, আর তা হল এর দরজায়। দরজাটি অর্ধবৃত্তাকারে অনেকগুলি সাদা দণ্ড দিয়ে ঘেরা। গর্ভগৃহের জানালাগুলোও সেই একই ঘেরাটোপের আড়ালে। মন্দিরের অবস্থা দেখলে মনে হয় না কেউ এখানে আদৌ পুজো দিতে আসে। এমন সময় আবার ঝড় উঠল। প্রবল ঝড়ের মধ্যে একজন এগিয়ে আসছে। পাইন বনের আলোড়নকে উপেক্ষা করে রাতের অন্ধকার ঠেলে তার টর্চের স্বল্প আলো পাহাড়ি রাস্তার চড়াইকে করে তুলেছে আরও রহস্যময়। লোকটার পিঠে বড় রুকস্যাক। মন্দিরের সামনে এসে সেই রুকস্যাক থেকে একটা বড় হাতুড়ি বার করে দরজার সামনের সাদা দণ্ডগুলোর ওপর আঘাত করল লোকটা। নিমেষেই ভেঙে পড়ল ঘেরাটোপ। মন্দিরের দরজা অল্প ফাঁক করে খুব সাবধানে ঢুকল লোকটা। অনেক দিন ধরে বহু কষ্টে খোঁজ পেয়েছে সে এই মন্দিরের। আজকে কাজ উদ্ধার করবেই সে। সতর্ক টর্চের আলো পড়ল মন্দিরের মধ্যে থাকা বিগ্রহের উপর। বিগ্রহটি বড় অদ্ভুত। আকার বড় না, কিন্তু ভয়াল মূর্তি। গোলাকার ভয়ানক চোখ দুটি, না দুটি না 3টি চোখ। কপালের মাঝেও একটা ত্রিকোণ সাদা মতো কি আছে, তাই না? যা হোক, সময় নষ্ট না করে সে কাজ শুরু করল। বিগ্রহটিকে তার প্রতিষ্ঠিত স্থান থেকে তুলে নিতে গিয়েই দেখল প্রায় 1 ফুট লম্বা মূর্তি ঘিরে আছে রুদ্রাক্ষের 3টি গোলাকৃতি লাইন। মূর্তিটি অতি কষ্টে তুলতেই সেই সারিবদ্ধ রুদ্রাক্ষ ছড়িয়ে পড়ল চারধারে, আর সেই সঙ্গেই মূর্তিটির মধ্যে থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে এলো। রাতের আগন্তুকের হতবাক চোখের সামনেই সেই ধোঁয়া ক্রমশ এক অবয়ব ধারণ করল। তার 3টি চোখ রক্তবর্ণ, উজ্জ্বল, পায়ে 3টি ও হাতে 4টি আঙুল, আর মাথায় ওটা কি? একটা বিছের লেজের মতো টিকি। বসে আছি প্রমথেশ বাবুর ঘরে। আবার একটা শীতকালের সকাল। ক্রিসমাসের ছুটিটা পড়তেই এসে গেছি প্রৌঢ় বিজ্ঞানীর বাড়িতে। প্যারানর্মাল সোসাইটির ভূতপূর্ব মেম্বার অ্যাস্ট্রোফিজিসিস্ট প্রমথেশ চ্যাটার্জি শুধু আমার বন্ধু মানুষই নন, সেই রৌরু নামের নারকীয় জীবের হাত থেকে আমাকে ও আমার বন্ধুকে উদ্ধার করার পর আমি ধীরে ধীরে হয়ে উঠি ওনার এক সহকারী। নামধাম পাল্টে নিজে সর্বজয় ছদ্মনামে রুরুর গল্পটা প্রকাশ করে ফেলি, কিন্তু তারপর থেকেই ওনার সম্পর্কে অনেক মানুষ জানতে পারেন। তারপর অঘরীর কবলে, মানুষ খেকো, রিপু, একের পর এক আমাদের বিভিন্ন অভিযানে বেরিয়ে পড়া আর সাফল্য। সেই অ্যাডভেঞ্চারের
স্বাদ নিতেই ফিরে আসি প্রমথেশবাবুর কাছে। এবারে এসেছি ওনার ডাক পেয়ে। একটা বিশেষ কেস এসেছে, যার জন্য আমার এখানে আসা। কেসের ব্যাপারে যথারীতি কিচ্ছু জানি না। প্রমথেশবাবু বললেন আজ সকালেই 9টার সময় ভদ্রলোক আসবেন। কেয়ারটেকার কাম কুক তেনজিংজি সবেমাত্র 2 কাপ কড়া কফি দিয়ে গিয়েছেন। প্রমথেশবাবু আর আমি ওনার টানা বারান্দায় বসে কফিতে চুমুক দিচ্ছি। এমন সময় কলিং বেল। বুঝলাম সেই সময় আসন্ন। দুজনেই উঠে গেলাম সেই মিটিং রুমে। হাতির দাঁতের তৈরি বিশাল সেক্রেটারিয়েট টেবিলের ওপারে উপযুক্তভাবে রাজকীয় একটা মেহগনি চেয়ারে বসলেন তিনি। টেবিলের ওপরে রাখা ধাতব ল্যাম্পের হলুদ আলোয় দেখলাম মানুষটিকে আবার সেই প্রথম দিনের মতোই গম্ভীর। রাজকীয় রহস্যময়তা যাকে ঘিরে রাখে তার সমাধান করা রহস্যগুলির মতোই। এই সেই ঘর যেখানে কত শত জটিল রহস্যের সমাধান হয়েছে, যার শেষের দিকের বেশ কয়েকটার সাক্ষী আমি নিজে। আমিও বসলাম টেবিলের বাঁ ধারের চেয়ারটায়। মিনিট খানেকের মধ্যেই ঘরে ঢুকলেন এক দীর্ঘকায় সুদর্শন পুরুষ। বয়স আন্দাজ 40। চোখে সোনালি ফ্রেমের চশমা আর পরনের কোট প্যান্ট আভিজাত্যের সাক্ষ্য দিচ্ছে। তেনজিংজিকে আরেক দফা কফির নির্দেশ দিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কোনো সম্বোধন ছাড়াই প্রমথেশবাবু বললেন তার পেটেন্ট কথাটা। প্রথম থেকে শুরু করুন। বলছি প্রমথেশবাবু, সবার আগে বলি আমি এমন একটা সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি যেটা আমি কাউকে বলতে পারছি না। এটা যে সমস্যা সেটাই কেউ মানতে রাজি নয়। আর তার থেকেও বড় কথা, সে যদি জানতে পেরে যায় তাহলে আমি আর। আপনি পরিষ্কার করে বলুন, কিছুই বোঝা যাচ্ছে না এভাবে। সরি আসলে আমি বড় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি প্রমথেশবাবু। ভয় পেয়েছেন সেটা বুঝেছি রমেন্দ্রবাবু, আপনি শান্ত হন। আমার কাছে যখন এসেছেন একটা না একটা উপায় করার চেষ্টা আমি নিশ্চয়ই করব। আপনি নিজের পরিচয় দিয়ে শুরু করুন। প্রমথেশবাবুর কথায় স্বরে এমন কিছু ছিল যেটা শান্ত করল সন্ত্রস্ত মানুষটিকে। বলছি প্রমথেশবাবু, আমি রবীন্দ্রনারায়ণ রায়, কলকাতায় রায় ইন্ডাস্ট্রিজের 3য় শেয়ার হোল্ডার আমি। ঘটনাটা আমার জ্যাঠাকে কেন্দ্র করে। আমার সন্দেহ আমার বাড়িতে যিনি রয়েছেন তিনি আমার জ্যাঠা নন, অন্য কেউ, সাংঘাতিক কেউ। বলতে বলতে কেঁপে উঠলেন ভদ্রলোক। শুরু থেকেই বলি, আমাদের 4 পুরুষের কনস্ট্রাকশন মেটেরিয়ালের ব্যবসা। বাবারা 4 ভাই, এর মধ্যে ছোটকা গান বাজনা নিয়ে থাকেন, আর মেজকার গেল বছর একটা অ্যাটাক হয়। তারপর থেকেই ব্যবসার কাজ দেখেন কেবল জ্যাঠা আর বাবা। ছোটকা অবিবাহিত, আর মেজকার 2 মেয়ে। আমার 2 দিদিরই বিয়ে হয়ে গিয়েছে। বাড়িতে এই জেনারেশনের ছেলে বলতে শুধু আমি। জ্যাঠার এক ছেলে মানে আমার এক দাদা ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত এক দুর্ঘটনায় বছর 6 আগে তিনি মারা যান। এই হলো আমার বংশের মোটামুটি পরিচয়। এবার বলি ব্যবসার ব্যাপারটা। যদিও ঠাকুরদা বাবার আগে জ্যাঠাকেই এই ব্যবসার দায়িত্ব দেন বাড়ির বড় ছেলে হিসাবে, কিন্তু পরবর্তীতে জ্যাঠার বিভিন্ন কাজে কর্মে ঠাকুরদা অসন্তুষ্ট হন। এর মূল কারণ ছিল জ্যাঠার একটা বাতিক। জেঠিমা আগেই মারা গিয়েছিলেন। ছেলে মারা যাবার পর নেশাটা আরও বাড়ে। জ্যাঠা একজন কিউরিও সংগ্রাহক।
কথাটা শুনতে নিরীহ হলেও ব্যাপারটা জটিল। জটিল এই জন্য যে জ্যাঠা এই কিউরিও বা প্রাচীন মূর্তিগুলো সবসময় সোজা পথে পেতেন না। যখন যেটা ভালো লাগতো, সেই মূর্তি হোক কিংবা কোনো নবাবী বা ব্রিটিশ আমলের অ্যান্টিক, সেটা ওনার চাই। আর সে জিনিস জোগাড়ের জন্য উনি যে কোনো রকম পথ নিতে পিছপা হতেন না। এভাবেই চলছিল সব কিছু। বেশ কয়েকবার ঝামেলাও হয়েছিল, কিন্তু আপনাদের বলতে দ্বিধা নেই, অর্থ আর প্রতিপত্তি এই দুইয়ের জোরে প্রত্যেকবার জ্যাঠা ছাড়া পেয়ে গেছেন। এত সব কিছুর পরেও ওনার একটা গুণের জন্য ঠাকুরদা চুপ করে থেকেছেন। বড় নাতির মৃত্যুর ঘটনা, ছেলের কষ্ট, এই সব কিছু ভেবে তো বটেই। সে ছাড়াও জ্যাঠা ব্যবসাটা খুব কড়া হাতে সামলাতেন। ব্যবসার ব্যাপারে খুব সৎ মানুষ উনি। কোনো পার্টির কোনো অভিযোগ নেই ওনার বিরুদ্ধে। কিন্তু শেষের দিকে ঠাকুরদা বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিলেন জ্যাঠা সম্পর্কে। বাবাকেই ব্যবসার ব্যাপারে প্রায় সমস্ত অফিসিয়াল দায়িত্ব দেন উনি। আমার বাবা বর্তমানে কোম্পানির 45% শেয়ার হোল্ডার, আর আমি 15% মতো, মানে জ্যাঠা 40% শেয়ার হোল্ডার। এই ভাগ করার সময় জ্যাঠা প্রচণ্ড রাগারাগি করেন। আমাদের মূল বাড়ির থেকে একটু আলাদা আরেকটা অংশে থাকতে আরম্ভ করেন। সেটা আজ প্রায় 4 বছর হলো। যা হোক, এত সব কিছুর মধ্যেও একটা কথা বলতেই হবে, জ্যাঠা আমাকে কিন্তু খুব ভালোবাসতেন। মানে এই 2 সপ্তাহ আগে পর্যন্ত। ঠাকুরদার সাথে ঝামেলা, বাবার সাথে গন্ডগোল হলেও আমায় কখনো কোনো খারাপ ব্যবহার করেননি উনি। ছেলেবেলায় জ্যাঠার কাঁধে চেপে ঠাকুর দেখেছি, বড়বেলাতেও আমাকে সেই রকম চোখেই দেখতেন। কিন্তু সব কিছু গোলমাল হয়ে গেল শেষ কদিনে। আজ থেকে ঠিক 16 দিন আগের কথা। জ্যাঠার কাছে সেদিন সকালে সেই লোকটা এসেছিল। লোকটা জ্যাঠার এজেন্ট বলা যেতে পারে। জ্যাঠার যত বাঁকা পথের কিউরিও সংগ্রহের কাজ এই লোকটা করত। সেদিন লোকটাকে জ্যাঠার বাড়িতে ঢুকতে দেখেই মনটা খারাপ হয়ে গিয়েছিল। ভাবছিলাম আমি একবার চেষ্টা করব জ্যাঠাকে বোঝাতে, কিন্তু সে সুযোগ আমি পেলাম না। জ্যাঠার সাথে বাবা যদিও প্রয়োজন ছাড়া কথা বলতেন না, কিন্তু ওনার কাছে আমার ছিল অবাধ যাতায়াত। সে দিনটা অফিসে অনেক ব্যস্ততা ছিল, তাই অফিস ফেরতা সন্ধ্যাবেলায় দেখা করি জ্যাঠার সাথে। কিন্তু ঘরে ঢুকতেই আমার কি যেন একটা অস্বস্তি হলো। জ্যাঠার সাথে যদিও স্বাভাবিকভাবেই কথা বললাম, কিন্তু তাও অস্বস্তিটা কিছুতেই কাটছিল না। খালি মনে হচ্ছিল কিছু একটা গোলমাল আছে, কিন্তু কি গোলমাল সেটা শত চেষ্টাতেও ধরতে পারলাম না। নিজের ঘরে ফিরে এলাম অস্বস্তি নিয়েই। এইভাবে 3 দিন গেল, আর তখন একটা নতুন প্রজেক্ট আসায় আমিও অফিস নিয়ে সাংঘাতিক ব্যস্ত। ব্যাপারটা মাথা থেকে বেরিয়েই গেল। 4র্থ দিন একটা ঘটনা ঘটল। জ্যাঠার সেই এজেন্টের বসের কাছ থেকে একটা ফোন পেলাম আমি। অস্বীকার করব না, ব্যবসার সূত্রে এই ধরনের কিছু লোকের সাথে আমাদের যোগাযোগ রাখতেই হয়। তা তিনি আমায় অদ্ভুত একটা কথা বললেন ওনার যে এজেন্ট জ্যাঠার কাছে এতদিন কাজ করছে তাকে নাকি পাওয়া যাচ্ছে না। শুনে তো আমি অবাক। বললাম যে 2-3 দিন তাকে দেখেছি জ্যাঠার কাছে আসতে। তিনি বললেন তিনি নাকি অলরেডি সেটা জানেন এবং তার জন্যই আমাকে কল করেছেন। মানেটা কি জানতে চাওয়াতে যা বললেন তাতে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। যেদিন ওই এজেন্ট জ্যাঠার কাছে আসে সেদিনই নাকি সে ফালুর থেকে ফিরেছে একটা মূর্তি ডেলিভারি করার জন্য জ্যাঠার কাছে। ডেলিভারির পর একটা অন্য কাজের জন্য বসের কাছে রিপোর্ট করার কথা, কিন্তু সকাল গড়িয়ে সন্ধে হয়ে গেলেও সে রিপোর্ট না করায় বস জ্যাঠাকে ফোন করেন। জ্যাঠা জানায় যে সে সকালে এসেই কাজ সেরে বেরিয়ে গেছে মিনিট 15 পরে।
পুরনো লোক এরা, তাই জ্যাঠাকে অবিশ্বাসের কোনো কারণ ছিল না। কিন্তু পরের দিনও যখন এজেন্টের কোনো খোঁজ পেলেন না, তখন রাজু আর সমীর নামে আরও দুজনকে জ্যাঠার বাড়ি পাঠান, যার মধ্যে রাজু ভেতরে ঢোকে আর সমীর বাইরে থেকে নজর রাখছিল। সেই ঘটনাটা দেখে জ্যাঠার ঘরের দরজা বন্ধ ছিল, কিন্তু ঘরে ল্যাম্পের জন্য যে ছায়া দেওয়ালে পড়ছিল তাতেই ও যা দেখার দেখে নিয়েছিল। আমি ওর কথাটা হুবহু বলছি আপনাকে। একটা মানুষের ছায়া, সেটা ধীরে ধীরে বড় হচ্ছিল। এইভাবে তার হাত পা মাথা সবকিছুই অস্বাভাবিকভাবে বড় হয়ে উঠল। দুই হাতে চারটি চারটি 8টি বড় বড় নখ, আর সে দু হাত দিয়ে রাজুকে মাটি থেকে অনায়াসে ওপরে তুলে ধরল। তারপর এক হাতে, আমার বলতেও সাংঘাতিক ভয় করছে, তারপর এক হাত তার বুকের পাঁজর ভেঙে ঢুকিয়ে হৃৎপিণ্ডটা বার করে আনল। এই পর্যন্ত দেখে সমীর আর দেখতে পারেনি, ও ওখান থেকেই পালিয়ে যায়। এই পর্যন্ত বলে থেমে গিয়ে হাঁপাতে লাগলেন রমেন্দ্রবাবু। তারপর প্রমথেশবাবুর থেকে একটু জল খেয়ে আবার শুরু করলেন। প্রথমে এই কথাটা শুনে আমি তো বিশ্বাসই করতে পারিনি, কিন্তু আমার এসব বিষয়ে কিছু অভিজ্ঞতা ছিল আগে। আমার এক মামা ছিলেন তন্ত্র সাধক, তাই বোকার মতো অবিশ্বাস করে সরাসরি জ্যাঠাকে গিয়ে কিছু বলার ভুলটা আমি করিনি। আমার পরম সৌভাগ্য এই যে বস আমাকে ভুল বোঝেননি, বোঝার কোনো সুযোগও পাননি। সমীর ওর দীর্ঘদিনের পরিচিত ছেলে, সে ফালতু বকার মতো মানুষ না। আর যেহেতু আমাদের সাথে দীর্ঘদিনের সম্পর্ক, তাই এটা আমাকেও তিনি বন্ধুভাবেই জানিয়েছেন এবং জানিয়ে উপকার করেছেন নিঃসন্দেহে। কিন্তু ব্যাপারটা যে সাংঘাতিক পর্যায়ের, তাতে কোনো সন্দেহই ছিল না। মানুষ খুন? বস ভালোই জানেন পুলিশের কাছে এসব নিয়ে গিয়ে কোনো লাভ নেই, আর ওদের কিছু হলে ওরা নিজেরাই মেটায়। কিন্তু এটা তো সাধারণ কোনো গুন্ডা বদমাইশের ব্যাপার না, এটা এক অতি প্রাকৃত শক্তির ব্যাপার। আর তাতে সবচেয়ে বেশি বিপদ আমাদের পরিবারের। এদিকে বস আমাকে জানালেন ঠিকই, কিন্তু নিজে কিছুতেই আর এসব বিষয়ে আমাকে কোনো রকম সাহায্য করতে রাজি হলেন না। ওনাকে দোষও দেওয়া যায় না। শেষমেশ আমি নিজেই নজর রাখতে আরম্ভ করলাম, কিন্তু সমস্যা ছিল গোটা বাড়িটাই ঘেরা, জানলায় পর্দা ফেলা। লক্ষ্য করলাম জ্যাঠা বাড়ি থেকে একেবারেই বেরোন না। কি করি? আবার একদিন গেলাম জ্যাঠার বাড়ি, বাইরের ঘরেই বসালেন। চেষ্টা করেও শোবার ঘরটা দেখতে পারলাম না, দরজা বন্ধ, ওপর থেকে পর্দা ফেলা। যা হোক, খেজুরে আলাপ করলাম বসে বসে। বুঝলাম আমার এই অস্বস্তিটা আবার ফিরে এসেছে। একটা কিছু অন্যরকম ফিল করছি আমিও। এদিক সেদিক কথা বলতে বলতে কি মাথায় চাপলো জানি না, হঠাৎই জিজ্ঞেস করলাম সেদিনের মূর্তি আসার কথাটা। বললাম নতুন কি মূর্তি এনেছে এজেন্ট সেটা দেখাতে, আর বলেই বুঝলাম ভুল করেছি। জ্যাঠার চোখটা হঠাৎ তীব্র লাল হয়ে উঠল, আর স্পষ্ট দেখলাম জ্যাঠার মাথার পিছনে একটা লম্বা বিছের মতন টিকি। চূড়ান্ত বিপদ উপস্থিত বুঝে মুখ চোখ যথাসম্ভব স্বাভাবিক রেখে পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করলাম। আর আমার হাতে মামার দেওয়া মহাবীর কবচটা স্পর্শ করে স্মরণ করলাম বেশ কয়েকবার। দেখলাম আস্তে আস্তে উনি আবার স্বাভাবিক হয়ে এলেন। বললেন পরে দেখাবেন মূর্তিটা। আমিও কোনো মতে ফাঁক বুঝে পালিয়ে এলাম জ্যাঠার ঘর থেকে, কিন্তু চিন্তাটা আরও সাংঘাতিকভাবে চেপে বসল। কি করব, কোথায় যাব বুঝতে পারছিলাম না। বাবা বাড়িতে নেই, ব্যবসার কাজে বিদেশে। মাকে বললে মা এমন ভয় পেয়ে হুলুস্থুলুস শুরু করবে যে জ্যাঠা বা জ্যাঠার মতো দেখতে ওই আত্মা সতর্ক হয়ে যাবে। কাকে বলি?
নিজের মধ্যেই নিজে গুমড়ে মরছি। ছোটকা নিজের ঘরে রেওয়াজ নিয়ে থাকেন, আর মেজকা তো এখনো বেড রিডেন। বাবাকে ফোনে বলাতে বাবা সবটা বিশ্বাসই করতে চাইলেন না। বাবা পুরোপুরি নাস্তিক। আমাকে শুধু বললেন, তোর তেমন মনে হলে চুপচাপ থাক, আমি গিয়ে দেখব। এমন একটা সময় মামাকে ফোন করলাম। কিছুটা শুনেই মামা শিউরে উঠলেন, বললেন, ওরে, এই যে মহাবিপদ তোর ঘরে এসে উঠেছে। কি করে হলো এমনটা? আমি কালই যাব। পরের দিন মামার ফোন এলো। বাড়ির থেকে বেশ খানিকটা দূরে রাসবিহারী মোড়ে অপেক্ষা করছেন বললেন। বুঝলাম না কেন বাড়িতে আসতে চাইলেন না। গেলাম সেখানে। দেখলাম মামার মুখ খুব গম্ভীর। আমার হাতে একটা মাদুলি দিলেন, বললেন, তোর থেকে শুনে যা বুঝেছি তা যদি সত্যি হয়, তাহলে এই মাদুলি নিয়ে আমি তোর বাড়িতে ঢুকলেই সে টের পেয়ে যাবে। এখন চল কালীঘাটে একবার যাই। কালীঘাটে গিয়ে মামা নিজে হাতে শোধন করে মায়ের সামনে আমায় গলায় ওই মাদুলি পরিয়ে দিলেন একটা লাল সুতো দিয়ে। তারপর বললেন, এর মধ্যে তোকে ওর থেকে মুক্তি পাওয়ার একটা উপায় বার করতে হবে। আমার এর থেকে বেশি ক্ষমতা আর নেই, তবে একজন আছেন যিনি কিছু সুরা পারলেও পারতে পারেন। গঙ্গাসাগরে আমার আলাপ হয়েছিল ওনার সাথে। মামাই আপনার ঠিকানা, ফোন নাম্বার জানালেন। মামা চলে যাবার পর চিন্তা আরো বাড়ল। বাড়িতে ঢুকে আর এক দুঃসংবাদ শুনলাম। আমাদের দীর্ঘদিনের ম্যানেজার চিন্ময়বাবু হঠাৎ বাড়ি চলে গেছেন। ওনার স্ত্রীর নাকি খুব অসুখ। খবরটা শুনেই জ্যাঠার ঘরের দিকে একবার গেলাম। সেখানে গিয়ে তেমন কিছু দেখতে পেলাম না অবশ্য। কি মনে হতে জ্যাঠার ঘরের পিছন দিকটায় গেলাম একবার। গিয়েই আতঙ্কে স্থির হয়ে গেলাম। পিছন দিকটায় বেশ কিছু গাছ রয়েছে। জায়গাটা একটু ঝাঁকড়া মতো আর অন্ধকারও। তার মধ্যেও দেখতে পেলাম জিনিসটা একটা মধ্যমা, সোনার আংটি সহ। আংটিটা আমার চেনা। যতদিন আমাদের বাড়িতে ছিলেন চিন্ময়বাবুর হাতে ওই আংটি দেখেছি। সন্দেহ রইল না চিন্ময়বাবু কোথায় গেছেন আর তার কি হয়েছে। সেদিনই ফোন করি আপনাকে, আর তারপর প্লেন ধরে আসতে যা সময় লেগেছে। এবার আপনি বলুন আমি কি করব। কিছুক্ষণ চুপ করে রইলেন প্রমথেশ বাবু। তারপর বললেন, শুনুন রমেন্দ্রবাবু, যা বুঝলাম আপনার কথা থেকে, তাতে একটা জিনিসই পরিষ্কার হলো, আপনার বাড়িতে এক ব্রহ্ম রাক্ষস এসে উঠেছেন। কি বললেন? ব্রহ্মরাক্ষস মানে ব্রহ্মদৈত্য? না, ব্রহ্মদৈত্য আলাদা, ব্রহ্ম রাক্ষস এক অতি সাংঘাতিক শ্রেণী। এরাও ব্রাহ্মণ, তবে এরা অনেক বেশি শক্তিশালী। পুরাকালে ব্রাহ্মণ শ্রেণীর মূল কাজ চারটি ছিল: যজন, যাজন, অধ্যয়ন, অধ্যাপন। কেউ যদি তাদের এই কাজ থেকে বিচ্যুত হতেন, নিজ ধর্ম পালন না করতেন, তবে তাদের মৃত্যুর ফলেই জন্ম হতো ব্রহ্ম রাক্ষসের। বিশেষ করে বলার, যদি এই মৃত্যু হয় অসময়ে, অপঘাতে, আগুন, আত্মহত্যা বা হত্যার কারণে হয়, তাহলে তো কথাই নেই। এটাই সাধারণ ব্যাখ্যা। এছাড়াও খুব সামান্য কিছু উল্লেখ কিছু কিছু গ্রন্থে পাওয়া যায়, যেমন বেতাল পঞ্চবিংশতি বা এই ধরনের কাহিনীতে। কিন্তু আসল ব্রহ্ম রাক্ষসের কথা খুবই গূঢ়, তা চট করে কোথাও পাওয়া যায় না। সপ্তম শতকে ময়ূরভট্ট নামের এক সাধক সূর্য শতক বলে যে গ্রন্থ রচনা করেন, তাতে জানা যায় যে তিনি এই ব্রহ্ম রাক্ষসের দ্বারা অত্যন্ত উৎপীড়িত হয়েছিলেন তাঁর সাধনা চলাকালীন, এবং তিনি
ব্রহ্মরাক্ষস সম্পর্কে তার গ্রন্থে বহু গূঢ় কথা লিখে গেছেন। তার পুঁথিও রয়েছে বলেই শুনেছি, কিন্তু সে পুঁথি তো আমরা এখন হাতের কাছে পাচ্ছি না। তাই নিজেদের যা ক্ষমতা তাই দিয়েই মোকাবিলার চেষ্টা করতে হবে এই ব্রহ্মরাক্ষসের। একটা কথা বলে দিই, এরা কিন্তু ব্রহ্মজ্ঞানী। শিব এদের মতো প্রচণ্ড প্রেতেদের দেবতা। এরা মান্য করেন মহাবীরকেও। কথিত আছে তুলসীদাস এক ব্রহ্মরাক্ষসেরই বরেই হনুমানজির দর্শন পান প্রথমবার। আর তাই আপনি সেই দিন এতদিন রক্ষা পেয়েছেন। কিন্তু এদের ক্ষমতা অসীম। শিব স্তোত্র সহ বিভিন্ন মন্ত্রতন্ত্রের জ্ঞান রয়েছে এনাদের। তাই সাধারণ কোনো মন্ত্রের মাধ্যমে এনাদের বশ করা সম্ভব নয়। মারা তো অনেক দূরের কথা। এরা যখন খুশি যেখানে খুশি আবির্ভূত হতে পারেন। আর এদের বোধ ক্ষমতাও বহুধা বিস্তৃত। এরা যে কোনো রূপ ধারণে সক্ষম। সম্মোহন বিদ্যাতেও পারদর্শী। এদের মূল শক্তি থাকে এদের তৃতীয় নয়ন আর টিকিতে, যা ব্রাহ্মণত্বের সাক্ষী দেয়। আপনি যে আমার কাছে এসেছেন সেটা হয়তো এতক্ষণে সেই রাক্ষসের জানা হয়ে যেত, কিন্তু একটা কারণে আমি বলছি যে সেটা হয়নি। যদি তিনি জানতেন যে আপনি এখানে আসছেন, তাহলে আপনার আমার কাজ অবধি পৌঁছানো আর হতো না। কিন্তু আপনার মামার দেওয়া ওই বিশেষ কবচ আপনাকে সাহায্য করেছে আড়ালে থাকতে। ওই প্রেত জনির থেকে একটা সাময়িক পর্দা তৈরি করতে পেরেছেন আপনার মামা। আর কদিন বাকি আছে 10 দিন হতে? 3 দিন। কেবল একটা জিনিস বুঝতে পারছি না। ব্রহ্মরাক্ষসের মূর্তি আছে কেরলের তিরুনাক্কারায়, যেটা খুবই বিখ্যাত। এছাড়াও আছে মহারাষ্ট্রে, কিন্তু এই পাহাড়ে ফালুটে তার সন্ধান কেউ কিভাবে পেল? এখানে এরকম কোনো মন্দির আছে বলে তো এতদিন শুনিনি। যা হোক, আমাকে একটু সময় দিন। ব্রহ্মরাক্ষস জেগেছেন তখন তার ক্ষুধা নিয়েই তিনি জেগেছেন, তাই ভয় আছে। তবে আপনার মামার দেওয়া কবচের সীমা তো রয়েছে, তার মধ্যেই যা করার করতে চেষ্টা করব। আমার মা আর স্ত্রীকে কি তাহলে অন্য জায়গায় পাঠাবার ব্যবস্থা করব প্রমথেশবাবু? আর আমার কাকাদের? একদম না। এটা করলে যে পর্দাটুকু তৈরি করতে আপনার মামা সমর্থ হয়েছেন তা আর থাকবে না। আমার উপর একটু ভরসা রাখুন। আর এই 3 দিন আপনি আমার বাড়িতেই থাকবেন। নিজের বাড়িতে ফোন করতে পারেন, কিন্তু সাধারণভাবে কথা বলবেন। কি বলে এখানে এসেছেন আপনি? ব্যবসার কাজ বলে। এখানে আমার এক মাসির বাড়ি আছে, মেশোর চা বাগান রয়েছে, ওখানে। ব্যাস ব্যাস ব্যাস, হয়ে গেল। আর একটা কাজ করতে হবে আপনাকে। আপনার ওই বসকে ফোন করুন, করে সেই এজেন্ট লোকটি ফালুটের কোন রাস্তায় গিয়ে ওই মন্দিরটা পেয়েছিল সেটা জানুন। আর এখন আপনি বিশ্রাম নিন। আর কোনো কথা আজ নয়। কি ভাবছেন প্রমথেশবাবু? দিন গড়িয়ে বিকেল হতে চলল, তাও নিজের স্টাডিতেই পড়ে আছেন ভদ্রলোক। কেস এলে ওনার আর খাওয়া ঘুমের খেয়াল থাকে না। দুপুরে খেতেও আসেননি, তাই হালকা কিছু স্ন্যাক্স নিয়ে তেনজিংজি আর আমি এসেছিলাম। আমার কথা শুনে মুখ তুলে তাকালেন প্রমথেশবাবু। এই চোখ আমি চিনি। উনি কোনো একটা সূত্র পেয়েছেন। দেখলাম একটা অতি পুরনো পুঁথি ধরনের বই টেবিলের সামনে খোলা। ভাষাটা বোধহয় সংস্কৃত। বসো অরুণ, অনেক কাজ আমাদের। আগে আপনি খাওয়া শুরু করুন তো। গরম মোমোতে একটা কামড় বসিয়ে শুরু করলেন প্রমথেশবাবু। আমাদের কালই একবার কলকাতায় যেতে হবে, 3 জনকেই। আবার পরশু ফিরে আসব। আমার এজেন্টকে কল করে দিয়েছি, ও পারবে একদিনের নোটিশে আমাদের 3 জনের টিকিটই জোগাড় করতে।
আমাদের একটা কঠিন কাজ করতে হবে। পারলে আমরা জয়ের দিকে এক ধাপ এগিয়ে যাব। কি কাজ প্রমথেশ বাবু? সব বলবো। এখন ডাকো তো একবার রমেন্দ্রকে। রমেন্দ্র, আমি আর প্রমথেশ বাবু বসলাম এক রুদ্ধদ্বার বৈঠকে। দমদমে নামলাম যখন বেলা হয়ে গেছে বেশ। রমেন্দ্র যে কলকাতায় সে কথা বলা যাবে না কাউকেই, তাই ও একটা টুপি নকলদারি, যেটা প্রমথেশবাবু দিয়েছেন, জানি না কোথা থেকে ভদ্রলোকের কাছে এইসব কিছু মজুদ থাকে, আর একটা গগলস পরে নিয়েছে। আমার আর প্রমথেশবাবুর হাতে বাঁধা রয়েছে আগের রাতে প্রমথেশবাবুর তৈরি মহাবীর কবচ। যে কাজে যাচ্ছি তাতে ভয় রয়েছে, আর সাধারণ ভয় না, মৃত্যু ভয়। কারণ এই কবচের শক্তি সত্যিই সেই অপার শক্তিশালী ব্রহ্ম রাক্ষসকে রুখতে পারে কিনা সেটা আমাদের কারোরই সঠিক জানা নেই। আমাদের গন্তব্য রমেন্দ্রের বাড়ি। হ্যাঁ, সেই ব্রহ্ম রাক্ষসের ডেরায় আমাদের যেতে হবে এবং তাকে বোকা বানিয়ে একটি বিশেষ জিনিস নিয়ে আসতে হবে আমাদের। আগের রাতেই জানানো ছিল বাড়ির বিশ্বস্ত কর্মচারী সৌমেনকে। রমেন্দ্রের কথা অনুযায়ী ছেলেটি বুদ্ধিমান, মুখ বন্ধ রাখতে জানে। আমরা খাওয়া দাওয়া বাইরেই সারলাম। সন্ধ্যা নামতে পৌঁছলাম রমেন্দ্রের বাড়িতে। রাতের আঁধারে রমেন্দ্র চোরের মতো নিজের বাড়িতে ঢুকল, সাথে আমরাও। সৌমেন বাড়ির কম্পাউন্ডে রমেন্দ্ররই ছোট গেস্ট হাউসে আমাদের থাকার ব্যবস্থা করল একটা রাতের জন্য। তবে বেশিক্ষণ বিশ্রামের সুযোগ ঘটল না। রাত 3টে নাগাদ তৈরি হয়ে বেরোলাম। উদ্দেশ্য রমেন্দ্রর জ্যাঠার বাড়ি। 1 মিনিট মাত্র দূরে থাকা বাড়িটায় যে কি সাংঘাতিক রহস্য লুকিয়ে আছে তা আমরা ছাড়া আর কেউ জানে না। রমেন্দ্র থেকে বাড়ির প্ল্যানটা আমরা আগেই বুঝে নিয়েছিলাম। বাড়ির কাছে গিয়ে পিছনে একটা জানালায় প্রমথেশবাবু কি একটা করলেন, আর জানালাটা খুলে গেল। আমি থেকে গেলাম বাইরেই। আমার একটা দায়িত্ব আছে। এদিকে সৌমেনও হাজির, কথা মতো বাড়ির ঠিক সামনেই একটা গাড়ি নিয়ে, যার 4টে জানালায় ঢাকা সকালবেলা কালীঘাট থেকে আনা এক বিশেষ লাল কাপড়ে। ওখানে এক পান্ডা প্রমথেশবাবুর বিশেষ পরিচিত, তিনিই দিয়েছেন এই কাপড়। শুধু সামনেটা সামান্য ফাঁক ড্রাইভারের রাস্তা দেখার জন্য। গোটা ব্যাপারটা ঘটাতে হবে অতি দ্রুত। নিজের হৃদস্পন্দন শুনতে পাচ্ছি। প্রমথেশবাবু আর রমেন্দ্র ঢুকেছে প্রায় 40 সেকেন্ড হলো। সঙ্গে আনা স্টপ ওয়াচে নজর রাখছি আমি। যে কোনো সময়ে এবার মাত্র একবার ভাইব্রেট করলো আমার ফোনটা। প্রমথেশবাবুর সংকেত। আমি পজিশনেই দাঁড়িয়েছিলাম। জ্যাঠার বাড়ির 3 তলার ছাদ লক্ষ্য করে একটা ভারী বল ফায়ার করলাম পুরনো কেনা প্যারাডক্স শটগান থেকে। একবার ছাদের ঠিক ওপরেই পড়ল বলটা। ধুম করে বেশ ভারী একটা শব্দ হলো। ফায়ার করেই কথা মতো 10 ফুট দূরে একটু অন্ধকারের মধ্যে রাখা গাড়িতে উঠে ইষ্টনাম জপতে লাগলাম। ঠিক 30 সেকেন্ডের মাথায় এলো ওরা দুজনেই বয়ে আনছে জিনিসটা। ভারী, বোঝা যাচ্ছে। মুহূর্তের মধ্যে গাড়ি নিঃশব্দে ছুটল এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডের দিকে। তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট ফাস্ট। দু রাত চোখে ঘুম নেই, আর টানতে
আর অদ্ভুত ব্যাপার হলো দরজা আর জানালা অদ্ভুত সাদা কিছু দণ্ড দিয়ে অর্ধচন্দ্রাকারে ঘেরা। কিন্তু না, দরজার কাছের একটা অংশ ভাঙা। সেটা দেখেই প্রমথেশবাবু থমকালেন। আমাদের দরজাটা মেরামত করতে হবে। নিজের পিঠের থেকে রুকস্যাকটা নামালেন প্রমথেশবাবু। আমরাও বসলাম। বেলা প্রায় 4টে। চলো অরুণ, চলুন রবীন্দ্রবাবু, বসলে চলবে না। আলো থাকতে থাকতে আমাদের মেরামতির কাজটা করতে হবে। ঘণ্টা দেড়েকের চেষ্টায় সব দণ্ডগুলি আবার অর্ধচন্দ্রাকারে দরজার সামনে বসল। আলো প্রায় নিভে এসেছে। একটু বাদে চাঁদ উঠবে। পূর্ণিমা রয়েছে কাছাকাছি। চলো এবার মন্দিরে ঢোকা যাক। দরজাটা সামান্য ফাঁক করতেই অদ্ভুত ব্যাপারটা চোখে পড়ল। দরজাটা একটা সুইং ডোরের মতো, অর্থাৎ এদিকে বন্ধ হলেও অন্য পাশটা অল্প ফাঁক হয়। শুধু তলার দিকে একটা কবজা আছে, যেটা দিয়ে দুটো দিকই আটকানো যায়। মন্দিরের ভেতরটাই টর্চ ফেলে দেখে যা বুঝলাম, কত শত বছর যে এখানে কারোর পা পড়েনি তার কোনো ঠিক ঠিকানা নেই। গর্ভগৃহটি আকারে ছোটই, চতুষ্কোণ। সব মিলিয়ে 12 x 12 ফুট হবে। শুধু উচ্চতাটা বহরের তুলনায় অস্বাভাবিক। আন্দাজ 20-22 ফুট। ঠিক মধ্যস্থলে একটি 2 ফুট উঁচু বেদি, চারদিকে ধুলোই ভর্তি। মেঝেতে আর কিছু নেই, শুধু মন্দিরের 4 কোণে 4টি নরমুণ্ড। চমকে উঠলাম দেখেই। মূল বেদির চারপাশে অনেক রুদ্রাক্ষ এদিক সেদিক ছড়িয়ে আছে। একটা পচা গন্ধ পাচ্ছিলাম অনেকক্ষণ থেকে। প্রমথেশবাবু দেখলাম সম্ভবত অনুসন্ধানের জন্যই বেদির পিছন দিকটাই গেলেন, আর গিয়েই স্থির হয়ে গেলেন। দেখেই আমি আর রমেন্দ্র এগিয়ে গেলাম। রমেন্দ্র একটা অস্ফুট চিৎকার করে উঠল, এ কি দেখছি? আর আমার গলা কাঠ, একটাও আওয়াজ বের হলো না। বেদির পিছনে পড়ে আছে একটা মুন্ডহীন শব। পচে গলে আর বিশেষ কিছু অবশিষ্ট নেই। হাড় বেরিয়ে আছে জায়গায় জায়গায়। শুধু কিছু অংশে গলিত পাকের মতো কালো পচা মাংস লেগে আছে। পাঁজরের জায়গাটায় একটা বড় গর্ত। মনে হয় পাঁজর ফুঁড়ে কেউ হৃৎপিণ্ডটা বের করে নিয়েছে। আমি আর সহ্য করতে না পেরে সরে এলাম সেখান থেকে। প্রমথেশবাবুর সঙ্গে থাকতে থাকতে অনেক কিছুই দেখেছি, অনেক হিংস্র বিভৎসতার মুখোমুখি হয়েছিল, কিন্তু এই নিস্তব্ধ পর্বত প্রান্তরে, এই নিঝুম পাইন বনের মধ্যে, এই অন্ধকারাচ্ছন্ন অজানা মন্দিরে ওই গন্ধ, ওই দৃশ্য যে প্রবল চাপ সৃষ্টি করেছিল মনের উপর, তা লিখে বা বলে বোঝাবার মতো নয়। তখনও জানতাম না এরপর কি অপেক্ষা করছে আমাদের জন্য। প্রমথেশবাবু মুহূর্তের মধ্যে নির্দেশ দিলেন, এই লাশ এখান থেকে মন্দিরের বাইরে বার করতে হবে। শুনে আমি আর রমেন্দ্র মুখ তাকাতাকি করলাম, কিন্তু কাজ তো কাজই। যে ভয়ঙ্কর শত্রুর মোকাবিলা করতে এসেছি তার জন্য যা যা করার দরকার সবই করতে হবে। আমরা দুজনে মিলে প্রমথেশবাবুর আনা প্লাস্টিক গ্লাভস আর প্যাকেট নিয়ে জায়গাটা সাফ করে ফেললাম ঘণ্টাখানেকের মধ্যেই। দেহটা ফেলে জ্বালিয়ে দিলাম অনেক দূরে পাইন জঙ্গলের মধ্যেই, প্রমথেশবাবুর নির্দেশ মতো। চারিদিকের ঘন কালো আঁধার ফিকে হয়ে যাচ্ছে চাঁদের আলোয়। শুধু মন্দিরটার মধ্যে কোনো আলো ঢুকছে না। এটাও খুব অদ্ভুত। যে কোনো মন্দিরেই আলোর একটা ব্যবস্থা অন্তত থাকে, তবে এ কেসে তো সবই অশৈলী। প্রমথেশবাবু সঙ্গে আনা 3 ব্যাটারির একটা টর্চ জ্বেলেছেন, তাতেই যা দেখার দেখা যাচ্ছে। কাজ শেষ করে মন্দিরে ঢুকে দেখি
আমরা যতক্ষণে এইসব করছিলাম, প্রমথেশবাবু আর একটা কাজ করে ফেলেছেন। ছড়িয়ে ছিটিয়ে থাকা রুদ্রাক্ষগুলো তিনটি বড় থেকে ছোট বৃত্তাকার সারিতে বেদির ওপর সাজিয়ে ফেলেছেন। সাজানোর পর নিজের লাল ডায়েরিটা খুলে 4টে লাইন মন্ত্র পড়লেন। ভাষাটা কিন্তু বুঝতে পারলাম না, আর হাতের একটা অদ্ভুত মুদ্রা করতে করতে প্রত্যেকটি রুদ্রাক্ষকে ছুঁতে থাকলেন। সেই 4টে লাইনই বারবার বলতে বলতে এগোতে থাকলেন। ক্রমশ তাঁর মন্ত্রোচ্চারণের গতি এত বেড়ে গেল যে একটা শব্দও বোঝা যাচ্ছে না। একটা অদ্ভুত ভঙ্গিতে নিজের ডান নাকের ফুটো বাঁ হাতের তর্জনী দিয়ে চেপে ধরে তীক্ষ্ণ স্বরে মন্ত্রটা পড়ে চলেছেন উনি। সঙ্গে চলেছে ডান হাতের এক বিশেষ মুদ্রায় রুদ্রাক্ষ ছুঁয়ে চলার কাজ। পুরোটা শেষ হতেই একটা আশ্চর্য ব্যাপার দেখলাম। রুদ্রাক্ষের 3টি বৃত্ত এক অদ্ভুত হলুদ আভায় উজ্জ্বল হয়ে উঠল মাত্র কয়েক সেকেন্ডের জন্য, তারপরেই নিভে গেল। অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম আমি আর রমেন্দ্র। এমন সময় হঠাৎ একটা হাওয়া দিল কোথা থেকে যেন। পাইন বনের মাথা দুলে উঠল দেখতে পেলাম। আর সময় নেই, তোমরা দুজনে ওই দরজার দুপাশে গিয়ে দাঁড়াও, আর আমার হাতের ইশারা দেখলেই বাইরে বেরিয়ে যাবে। তরিত গলায় বললেন প্রমথেশবাবু। জ্যাঠার বাড়ি থেকে আনা জিনিসটা এতক্ষণ রাখা ছিল মন্দিরের মধ্যেই একধারে। নিজের আরেকটা ছোট টর্চ জ্বালিয়ে হলুদ আবরণটা খুলেই আচমকা মূর্তিটাকে উল্টে দিলেন প্রমথেশবাবু। দিয়েই মূর্তিটা নিয়ে মন্দিরের দরজার বাইরে বেরিয়ে এলেন। হ্যাঁ, মূর্তি, ব্রহ্মরাক্ষসের সেই মূর্তি যা ওই এজেন্ট এখান থেকে চুরি করে নিয়ে যেতে চেয়েছিল। এই মূর্তি জ্যাঠার ঘর থেকে প্রমথেশবাবুরা নিয়ে আসেন সেদিন। ভিতর থেকে দেখলাম মন্দিরের সামনের চ্যাটালো জমিটায় দাঁড়িয়ে মূর্তিটা উল্টে দিয়েই ভিতরে টর্চের আলোটা ফেললেন উনি। তারপর মন দিয়ে দেখতে লাগলেন ভিতরটা। বাইরের হাওয়া এখন ঝড়ে পরিণত হয়েছে। আমরা স্থাণুর মতো দাঁড়িয়ে আছি এক ভয়ঙ্কর কিছুর প্রতীক্ষায়। দরজার অল্প ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি চন্দ্রালোকিত প্রমথেশবাবু আস্তে আস্তে মূর্তির ভিতরে থাকা কোনো মন্ত্র পড়তে আরম্ভ করেছেন। 1 মিনিট, 2 মিনিট, জানি না কতক্ষণ। সময়ের সব হিসেবের গন্ডগোল হয়ে গেছে আমার। চোখের সামনেই হঠাৎই দেখলাম সেই ভয়ঙ্করকে। আমাদের থেকে মাত্র কয়েক হাত দূরে মানুষের মতো দেখতে কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর এক প্রাণীর আবির্ভাব হয়েছে প্রমথেশবাবুর ঠিক সামনেই। প্রায় ফুট 10 লম্বা, সেই অনুপাতে চওড়া, অসংখ্য শিরাবহুল হাত পা, পরনে একখানি ধুতি, গা খালি, হাতে 4টি করে ও পায়ে 3টি করে ধারালো নখযুক্ত আঙুল, 2টি রক্তবর্ণ চোখ ছাড়াও কপালে রয়েছে আরও একটি সাদাটে চোখ, যেটি এই মুহূর্তে জ্বলছে। মাথায় একটি দীর্ঘ বিছের আকৃতির টিকি। ব্রহ্মরাক্ষস। চোখের সামনে আমার গলা ভয়ে কাঠ। পাথরের মতো দাঁড়িয়ে আছি, ভয়ে নিঃশ্বাসটুকুও নিচ্ছি না। প্রমথেশবাবু কিন্তু নির্বিকার। প্রচণ্ড বেগে পড়ে চলেছেন সেই মূর্তির ভিতরকার মন্ত্র, যার এক বর্ণও বোঝা যাচ্ছে না। কিরে, আমাকে কি করবি তুই? মারবি? আয় আয়, তোর পূর্বজন্মের কথা বলি তোকে। গম গম করে উঠল গোটা জায়গাটা। পাইন বন কাঁপছে। প্রমথেশবাবু এক পা করে পিছোচ্ছেন। মন্ত্রোচ্চারণের বেগ ক্রমশ আরো বাড়ছে। হঠাৎ রাক্ষসটা এগিয়ে আসতেই অদ্ভুত ক্ষিপ্রতায় প্রমথেশবাবু মন্দিরের সেই স্বল্প ফাঁক গলে ভিতরে চলে এলেন। আমার মাথা ঘুরছে। উনি এত জোরে আর এত তীক্ষ্ণ স্বরে মন্ত্র পড়ছেন,
এদিকে উনি ভিতরে ঢুকতেই বেদির সামনে দেখলাম সেই ভয়ঙ্করকে। আরো বিরাটাকার ধারণ করেছে সে, মাথা ঠেকেছে সেই বিরাট মন্দিরের সিলিংয়ে, থাবা বাড়িয়ে প্রমথেশ বাবুকে। কিন্তু না, এ কি, আমাদের চোখের সামনে যা ঘটছে তা যে অবিশ্বাস্য। দেখলাম প্রমথেশ বাবুর মূর্তির তলাটা ঘুরিয়ে ধরেছেন সেই রাক্ষসের দিকে, আর এক মনে কোনো একটা লাইন একই সুরে বারবার বলে চলেছেন। দেখলাম থাবা বাড়িয়ে এগিয়ে আসা ব্রহ্ম রাক্ষস চোখের সামনে কালো ধোঁয়ায় পরিণত হচ্ছে, আর সেই ধোঁয়া ঢুকছে ওই মূর্তির তলার ফাঁপা অংশে। সেই একই ধরনের মূর্তি, 3টি চোখ, হাতে 4 ও পায়ে 3 আঙুল, শুধু বাড়তির মধ্যে মাথায় টিকি সহ 2টি শিং আছে। সবটুকু ধোঁয়া ঢুকে যাবার সঙ্গে সঙ্গে প্রমথেশবাবু মূর্তিটাকে সেই রুদ্রাক্ষ বেষ্টিত বেদির ঠিক মাঝখানে বসিয়ে দিলেন। আবার একবার জ্বলে উঠল রুদ্রাক্ষগুলি। ব্যাস, হাতের ইশারা দেখেই প্রাণপণে আমরা দুজনে বাইরে বেরিয়ে এলাম মুহূর্তে। পিছনে প্রমথেশ বাবুও দরজার বাইরে এসেই কবজাটা আটকালেন, আর তারপরেই বাইরে বেরিয়ে দরজাটা ঢেকে দিলেন সেই সাদা অর্ধচন্দ্রাকৃতি দণ্ড দিয়ে। এতক্ষণে বন্ধ হলো মন্ত্রোচ্চারণ। তীব্র বেগে 3 জনেই নামতে লাগলাম। উদ্দেশ্য টংলু মেন রোড। সবটা শুনবো প্রমথেশ বাবু, আপনি বলুন। কফির কাপটা হাতে তুলে বললেন রমেন্দ্র। বসে আছি ফালুটে, প্রমথেশ বাবুর সেই বিখ্যাত মিটিং রুমে। সময় পরের দিন সকাল। আগের রাত্রে ফেরার পর দুজনকেই 2টো বড়ি খেতে দিয়েছিলেন প্রমথেশ বাবু। কোনো মতে জামা কাপড় ছেড়ে অল্প কিছু খেয়েই ঘুম দিয়েছিলাম টানা। ঘুমটা ভালোই হয়েছে। এখন 3 জনে বসে আছি, সবটা শুনবো এবার। প্রথমেই বলি, আমি জীবনে খুব অল্প কিছু ক্ষেত্রে নিজের সাফল্য নিয়ে সন্দিহান ছিলাম। এটা সেরকমই একটা কেস। ব্রহ্মরাক্ষস এক অতি সাংঘাতিক প্রাণী, যাকে জাগিয়ে তুললে নিস্তার পাওয়া খুব কঠিন। আপনার জ্যাঠার লোভের প্রথম মাসুল দিয়েছে ওই এজেন্ট, যার দেহ মন্দিরের মধ্যে আপনারা দেখেছিলেন। দ্বিতীয় বলি, আপনার জ্যাঠামশাই
বারান্দায়। কি উসকুস তো অনেকক্ষণ ধরেই করছো অরুণ, এবার বলেই ফেলো কি জানতে চাও। আপনি তো 3টি করটির কথা বললেন, চতুর্থটি তবে কার? হাসলেন প্রমথেশবাবু। জানতাম এই প্রশ্ন আসবে। চতুর্থ করটিটি বাণভট্টের নিজের। টিকায় পড়েছি যে উনি নিজের এক শিষ্যকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন যাতে ওনার মৃত্যুর পর ওনাকে ওনার ছেলেদের সঙ্গেই রাখা হয়। ভারী হয়ে এলো পরিবেশটা। তোমার মনে প্রশ্ন তো এখনো রয়েছে দেখছি। মানে ওই যে আবরণী কাপড়ের গল্পটা তো শোনা হয়নি, ওটা যদি। আরে এই তো একটা নতুন অভিযানের গল্প পেলে, সর্বজয়ের কলমে লিখে ফেলো এই ঘটনাটা, তারপর তো আবার নতুন গল্প আসবে। তবে আর কি, নতুন গল্পের অপেক্ষায় আবার।